ছোট পর্দার অভিনেতা জাহের আলভী সে গত 6 মার্চ মধ্যরাতে একটা স্ট্যাটাস দেয়। সেখানে লেখা ছিল, এটাই হয়তো আমার শেষ পোস্ট, একটু সময় নিয়ে পড়বেন। আইনের প্রতি সম্মান রেখেই বলছি, সুষ্ঠু বিচারে আইন আমার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে আমি মাথা পেতে নিব, কিন্তু আমার এই পোস্টে আমি কিছু ইনফরমেশন রেখে যেতে চাই, যেন আমার কিছু হলে অথবা আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হলে সাধারণ জনগণ ও সাংবাদিক ভাই বোনেরা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকেন এবং আইনের কাছে খতিয়ে দেখার দাবি রাখতে পারে। আমার বাসার ড্রয়িং কাম ডাইনিং এ একটি সিসিটিভি ক্যামেরা আছে, যার অ্যাক্সেস কখনোই আমার কাছে ছিল না। ইকরার ফোনে ছিল। ইকরার ফোন পুলিশ হেফাজতে আছে এবং এই মুহূর্তে তা ফরেন্সিকে পাঠানো হয়েছে। অনেকেই বলবেন আমার বাসার সিসিটিভির অ্যাক্সেস আমার কাছে ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাদের বলবো সিসিটিভির সাথে লিঙ্ক ডিভাইস লিস্ট চেক করলে সেটি অনায়াসে বেরিয়ে আসবে। আমি সারাদিন শুটিং এ থাকার কারণে আমি কখনো এর অ্যাক্সেস ইকরার কাছে চাইনি। ইকরা এই ক্যামেরা দিয়ে বাসার কাজের লোক ও বাসায় থাকা আমার সহকারীর গতিবিধি লক্ষ্য করত প্রয়োজন মতো। এই সিসিটিভি ফুটেজ দুর্ঘটনার সময় বড় আলামত। শুধু দুর্ঘটনার সময় না, আমি নেপালে আসার দিন থেকে রয়েছে এই ক্যামেরায় গুরুত্বপূর্ণ ফুটেজ। আবারও বলছি, ইকরার মোবাইল, যার পাসওয়ার্ড আমি জানি না, ও সিসিটিভি ক্যামেরার মেমোরি কার্ড দুটোই পুলিশের হেফাজতে। 2, এখন বলবো কেন সিসিটিভি ফুটেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নেপালের উদ্দেশ্যে বাসা থেকে বের হই 25 তারিখ দুপুরে। 25 তারিখ, 26 তারিখ ও সর্বশেষ 27 তারিখ, এই 3 দিনই সন্ধ্যার পর আমার বাসায় ইকরার বান্ধবী ও বন্ধুর আগমন ছিল, যার গতিবিধি সিসিটিভিতে আছে। 25-26 শুধু বান্ধবী এবং 27 তারিখ দুজন বান্ধবী ও একজন ছেলে বন্ধু বাসায় এসেছে এবং মধ্যরাত পর্যন্ত ছিল। এই সময়গুলোতে 3 দিনই তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছে। দুর্ঘটনার আগের দিন 27 তারিখ ইকরা আমার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ঔষধ আনিয়েছে, ওই সময়ে যা সিসিটিভির নিচে ইকরাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সমগ্র ভাষ্য আমার সহকারীর এবং তা ইতিমধ্যেই পুলিশের কাছে স্টেটমেন্ট আকারে পেশ আছে। ঠিক আছে, আলবি এখানে আমাদের যা বুঝাতে চেয়েছে বুঝলাম আমরা, যে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আলবি তার মৃত স্ত্রীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেয়ে খুব বেশি জোর দিচ্ছে তার মৃত স্ত্রীর ক্যারেক্টার সবার সামনে তুলে ধরার জন্য। আলবি এখানে বোঝাতে চেয়েছে তার মৃত স্ত্রী তার অবর্তমানে সে নেপাল যাওয়ার পর থেকে তার বান্ধবীদেরকে নিয়ে সে মদ গাঁজা খেয়েছে, শুধু তাই নয়, বন্ধুকে বাসায় এনে পরকীয়া লিপ্তে ছিল, এরকম কিছুই হয়তো সে বুঝাতে চাচ্ছে। সে ক্লিয়ার এখানে বলছে না পরকীয়ার কথা, সে বুঝাতে চাচ্ছে যে তারও ছেলে বন্ধু ছিল এবং ছেলে বন্ধু নিয়ে তার অবর্তমানে বাসায় তারা ফুর্তি করছিল। মানে কিরকম, মানে কি বলবো এই লোকটাকে। এই লোকটা একে তো তার বউ মারা গিয়েছে, সে শেষ দেখার জন্য চেষ্টাটুকু করেনি। সে বলতেছে, সে ভাইরাল ভিডিওগুলোতে তার কান্নার ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেও সে বললো সে প্লেনের টিকিট পায় নাই, হ্যান ত্যান। আরে ভাই, প্লেনের টিকিট পাস নাই তো কি হয়েছে? যখনই মানে মারা গিয়েছে এই খবরটা পাওয়ার পর কি ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে কি বলা যেত না যে আমি না আসা পর্যন্ত খবরটা দিও না, আমাকে এক লাস্ট বার দেখার সুযোগ দাও? একটা মানুষ তো বলতো যে হ্যাঁ আমাদেরকে আলবি ফোন দিয়েছে শেষবার দেখার জন্য। ইকরার ফ্যামিলি যদি না দেখতে দিত সেটা আলাদা ব্যাপার, তাহলে তো অ্যাটলিস্ট বলতো মানুষ যে না ও দেখতে চাইছে কিন্তু ইকরার ফ্যামিলি বারণ করেছে, ইকরার ফ্যামিলি বারণ করেছে, জোর করে কবর দিয়ে ফেলেছে, এরকম তো বলতো। তারপর আবার আলবির পরিবারের কথা কি বলবো? এই যে আলবির ভাই নাকি ক্যান্সারে আক্রান্ত, তাকে নাকি সম্পূর্ণ সেবাটাই নাকি ইকরা করেছে। আলবির ভাই নিজেও বলেছে যে সে আমার মায়ের সমতুল্য। যদি সত্যি তাই হয়, মায়ের পরে যদি দ্বিতীয় মা যদি ইকরা তোমার হয়ে থাকে, তাহলে কেন তার মৃত্যুতে মানে আলবির ভাইও প্রেজেন্ট নাই? তার জানাজা, তার কবর দেওয়া থেকে শুরু করে এই সব কিছুর দায়িত্ব, ইকরার জানাজা, ইকরার কবর দেওয়া থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব কিন্তু আলবির এবং আলবির ফ্যামিলির ফার্স্ট প্রায়োরিটি ছিল। কারণ এটা তাদের ফ্যামিলি মেম্বার, ইকরা তাদের ফ্যামিলি মেম্বার। ইকরা হতে পারে তার বাবা মার সন্তান, কিন্তু বিয়ের পর তার হাজবেন্ডের পরিবারের একজন সদস্য। তাই সে তাদের সদস্য একজন মারা গিয়েছে, তাকে জানাজা, কবর দেওয়ার মেইন দায়িত্ব কিন্তু তার শ্বশুর বাড়ির, তার হাজবেন্ডের। তো শ্বশুর বাড়ি থেকে তার দেবর, তার শাশুড়ি, এমনকি ছেলেটাকেও শেষ দেখা দেখতে দেওয়া হয় নাই, এবং দেবর শাশুড়ি তারা পর্যন্ত যায় নাই। তারা যেত, যাওয়ার পর যদি তাকে দেখতে না দেওয়া হতো বা যাওয়ার পর যদি তাদেরকে রিফিউজ করা হতো, তাহলে তো তারা মিডিয়ার সামনে বলতে পারতো যে আমরা গিয়েছি, আমাদেরকে দেখতে দেয়নি। তো মানলাম আলবি বারণ করেছে, তাহলে আলবির দোষ। আলবি নিজেও আসতে পারছে না, নিজেও শেষ দেখা দেখতে পারে নাই। ইভেন নিজে শেষ দেখাটা দেখার জন্য কাউকে রিকোয়েস্টও করে নাই যে কবর আমি না আসা পর্যন্ত কবর দিয়ে না, এই কথাটাও কাউকে বলে নাই। তার উপরে তার ফ্যামিলিকেও সে বারণ করে দিয়েছে, তার উপরে তার সন্তানটাকেও তার মায়ের চেহারাটা শেষবার দেখার সুযোগ দেয় নাই। তো ঠিক আছে, সবকিছু এই স্পেসিফিক এই কারণগুলোর কারণেই কিন্তু জনগণ আলবিকে এত খারাপভাবে এক্সপোজ করছে। আলবি কিছু জানে না, আলবি হ্যান ত্যান কত কথা, কিন্তু তার রিপিট যে আনসারগুলা জনগণ পাচ্ছে সেটার কারণেই আলবির প্রতি সবাই বিরক্ত। তো ঠিক আছে, এখন তার স্ত্রী মারা গিয়েছে, তার স্ত্রীকে নাকি সে খুব ভালোবাসতো,
তার ভালোবাসায় এতই ভরপুর ছিল ইকরা যে তার মৃত্যুর পরে তার হাজবেন্ড তার চরিত্র হরণের চেষ্টা করছে। আলবি এখানে স্ট্যাটাসে একটা কথা ক্লিয়ার বলতে পারতো যে সবগুলো ঠিক আছে, যে তার সিসিটিভি ফুটেজ এবং মোবাইল যেন কোনোভাবে না হয়, প্রমাণগুলো যেন লোপাট না হয়, সেগুলো সে দেখতে চায়, সে জানতে চায় তার বউয়ের মৃত্যুর কারণ কি। আলবি তার স্ট্যাটাসে যদি এইটা দিত যে সে সিসিটিভি ফুটেজ এবং ইকরার মোবাইলের সকল তথ্য চায় তার বউর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য, যদি আইনিভাবে আইনের লোকদেরকে এবং সাংবাদিকদেরকে সবাইকে যদি এই বিষয়টাকে মানে প্রেশার দিত যে আমি এটার মৃত্যুর রহস্যটা, আমার ওয়াইফের মৃত্যুর রহস্যটা উন্মোচন করেন, আমার ওয়াইফ কি কারণে মারা গেল, কি কারণ কি হইল, সিসিটিভি ফুটেজের একটা মেসেজ যেন ডিলিট না হয়, বা তার মোবাইলের ফেসবুক কেন ডিঅ্যাক্টিভেট হলো, তার মোবাইল থেকে যেন কোনো কিছু ডিলিট না হয়, সে ব্যাপারে প্রেশার ক্রিয়েট করতো, তাহলে ঠিক আছে। কিন্তু না, সে কিন্তু এটা করছে না। সেটা করলে একটা হাজবেন্ড হিসেবে তার দায়িত্বের জায়গা থেকে এটাই করা উচিত ছিল, কিন্তু সে সেটা না করে সে নিজের চরিত্রকে ক্লিয়ার করার জন্য, নিজেকে নির্দোষ দাবি করার জন্য ইকরার চরিত্র নিয়ে কথা বলছে, ইকরার স্বভাব চরিত্র নিয়ে, ইকরার ক্যারেক্টার নিয়ে বিভিন্ন কথা বলছে। তা একটা সে নাকি তার ওয়াইফকে ভালোবাসে, তার সন্তানকে ভালোবাসে, তার সন্তানের মা, সন্তানটা বড় হলে দেখবে তার বাবার বিরুদ্ধে জনগণ কথা বলছে, তখন তার বাবা জনগণের কাছে তার মাকে টানতে টানতে কত নিচে নামানোর চেষ্টা করছে। এটা কি আলবি তার সন্তানের জন্য ভালো করছে? এটা আমার আলবির কাছে একটা প্রশ্ন। তারপর লিখেছে, সাংবাদিক ভাই ও সাধারণ সবাইকে জানিয়ে রাখলাম বিষয়টি যেন সিসিটিভি ফুটেজ থেকে এই 3 দিনের ফুটেজ কোনোভাবেই সরানো না হয়, আর সরানো হলেও যেন এর সুষ্ঠু জবাবদিহি বা তদন্ত করা হয়। এই 3 দিন ও দুর্ঘটনা মুহূর্তের ইকরার কথাবার্তা কোনোভাবেই সাধারণ মানুষের মতো ছিল না। ইকরা এর আগেও 15 বছরে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলেও কখনো সিরিয়াসলি কোনো সংযোগ পাওয়া যায়নি, কিন্তু এবার ইকরা একদমই নর্মাল ছিল না। এখানে দেখা যাচ্ছে সেও জানে দুর্ঘটনার আগের দিনগুলোয় ইকরার কথাবার্তা নর্মাল ছিল না, এবং এই 15 বছর সংসার জীবনে ইকরা আরো অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে সে নিজেও জানে ইকরার কথাবার্তা নর্মাল ছিল না। তাহলে সে কেন আগে থেকে ব্যবস্থা নিল না? সে কেন আগে থেকে আরো হুঁশিয়ার হলো না? সে কেন ওর কথাবার্তার এরকম কন্ডিশন বুঝতে পেরে আরো সাবধান হলো না? সে এরকম অনেক প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে যায়। 3, ইকরার মোবাইল পুলিশের থ্রুতে ফরেন্সিকে পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট চলে আসবে কে ইকরার অ্যাকাউন্ট ডিসেবল করেছে, এবং এটিও জানার প্রয়োজন আছে কেন করেছে। আমার সাথে ইকরার কনভারসেশনের একটি দাড়ি কমাও পরিবর্তন হয়নি, সেটি আমার ফোন ফরেন্সিকে নিলে প্রমাণ মিলবে, যেটা আমি স্বেচ্ছায় পুলিশের কাছে দিব। সবাইকে এই দিকটাও লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে যেন ইকরার ফোন থেকেও কোনো কনভারসেশন ডিলিট না হয়, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ যেগুলো আছে। এমনকি ফোনের ইনকামিং ও আউটগোয়িং কল লিস্ট এবং 25, 26, 27 তারিখ রাতে ওর বন্ধুদের সাথে বাসায় আসা এবং চিল করা নিয়ে কনভারসেশন। 4, এবার আসেন পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কিছু কথা। আগের রাতে মদ্যপান ও ড্রাগস সেবন করা হলে অবশ্যই সেটি পোস্টমর্টেম রিপোর্টে সেটি আসবে। সো কোনোভাবে এই রিপোর্ট যেন পরিবর্তন না হয়, সেদিকেও একটু নজর রাখার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ পোস্টমর্টেম করার আগে পোস্টমর্টেমে বাধা দেওয়া হচ্ছে। তারপর সে লিখেছে, না চাইলেও নির্ণয় কিছু সংবেদনশীল হিন্টস রেখে যাচ্ছি, যেগুলো আপনাদের সামনে এই মানুষটিকে নিয়ে বিস্তারিত বলতে আমার জন্য কষ্টদায়ক। আফটার অল ইকরা আমার স্ত্রী। তারপর আবার সে লিখে, 1 নাম্বার, আপনাদের মতে আমার না হয় তিথির সাথে পরকিয়া, তাহলে ইকরার ব্যাচম্যান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিলোসফি ডিপার্টমেন্টের 41তম ব্যাচের নাবিদের সাথে ইকরার কি? মানে কি বলবো এই লোকটাকে। এই লোকটা একটা তার মৃত স্ত্রীর নামে কত মানে খারাপ ভাবে তাকে প্রেজেন্ট করার চেষ্টা করছে। মানে সে এখন ভাবতেছে আমার চরিত্র নিয়ে এত কথা। আরে ভাই, সে তো মারা গিয়েছে, তুই তো বেঁচে আছিস। তুই যেহেতু বেঁচে আছিস, তোর চরিত্র সম্পর্কে তো তোর আশেপাশে মানুষগুলো বলতেছে, ইকরা তো বলতেছে না। হ্যাঁ, ইকরা অনেক স্ক্রিনশট রেখে গেছে, কারণ জীবিত থাকা অবস্থায় তার হাজবেন্ডকে এমন সিচুয়েশন গুলো যখন সে ফেস করেছে, সে তার জন্য যে এটা কতটা কষ্টদায়ক ছিল, সে প্রতিদিন মরেছে বলেই সে এই স্ক্রিনশট গুলো সবার সাথে শেয়ার করেছে। এই যে আমরা দেখতেছি তিথির সাথে কথা শেয়ার করেছে, এটা তিথি দাবি করছে। তিথি আজকে স্টেটমেন্টে বলছে যে সে সবার সাথে কথা শেয়ার করে। আসলে না, তিথির সাথে কি বান্ধবী বা আপনজন ভেবে কথা শেয়ার করেছে? একটা মেয়ে যখন দেখে তার হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত হয়েছে, সে সংসারটাকে সম্পূর্ণভাবে ঠিক রাখার জন্য, কোনো ঝগড়া ছাড়া এই ব্যাপারটাকে সলভ করার জন্য, তখন ওই হাজবেন্ডের পরকীয়ার যে যার সাথে করে তার সাথে একটা সম্পর্ক তৈরি করে সব সত্যিটা যাতে সে সেখান থেকেই জানতে পারে, মানুষের কাছ থেকে যেন জানা না লাগে, এবং তাকে বিভিন্নভাবে তার ফ্যামিলির কষ্ট, তার ভালোবাসা, তার সুখ দুঃখ শেয়ার করে তার জীবনটাকে বুঝায়া সে তিথিকে ভালো মনে করেছিল, ভেবেছে তার সকল কষ্ট তিথির সাথে শেয়ার করলে তিথি হয়তো তার জীবন থেকে সরে যাবে। তিথি হয়তো বুঝবে যে ইকরা অনেক কষ্ট করে এই সংসারটাকে গুছাইছে, ঠিক আছে, ওর সংসারটা নষ্ট না করি, সরে যাই, এরকম চিন্তা হয়তো করবে। এই চিন্তা থেকেই তিথির সাথে শেয়ার করেছে। ঠিক এরকম অনেক মেয়ে
মানুষের সাথে শেয়ার করেছে, আমরা দেখেছি, সেটাও কিন্তু এরকম সিচুয়েশনগুলোকেই ফেস করে আর নিজের আপন মানুষের কাছে শেয়ার করেছে। কেন, তার একটা কাজিন কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে সে তিথিকে এটাও বলেছিল যে সে বাইরের, মানে সে যে বাইরের, ইকরাকে আলবি কখনোই ছাড়বে না এবং তিথিকেও আলবি বিয়ে করবে না, এরকম কথাও তিথিকে বুঝাইছিল। ওই যে তিথিকে ডেকে আনার ব্যাপারটা, যে তার বাসায় অনেক ফোন করে ডাকতো, এইগুলো দেখানোর জন্য এবং এগুলো বোঝানোর জন্যই। তো যাই হোক, একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে পরকীয়া থেকে থাকে, তাহলে কি সে তার হাজবেন্ডকে নিয়ে এত পসেসিভ হবে? হাজবেন্ডের পরকীয়া করুক না করুক, ডোন্ট কেয়ার। তার যদি পরকীয়া থেকে থাকে, সে তখন তার হাজবেন্ড কার সাথে কথা বলে এটা নিয়ে কোনো চিন্তাই করতো না। তখন তো সে এই সম্পর্কটা থেকে বেরিয়ে ওই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করতো। কিন্তু এই ইকরা তো শুধু তার হাজবেন্ডের পরকীয়া নিয়ে কনসার্ন ছিল। সে দেখেছে, তার দিনের পর দিন দেখেছে তার হাজবেন্ড পরকীয়া করছে, তাকে ছেড়ে চলে যাবে। একটা মেয়ে তার যদি পরকীয়া থেকে থাকে, তাহলে সে তার হাজবেন্ডের পরকীয়ার জন্য আত্মহত্যা করতে যাবে না, কখনোই যাবে না। এটা আমরা জনগণ, সাধারণ জনগণ এত বোকা না যে সে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিল। মানে কি বলবো, আজকে যদি ইকরা বেঁচে থাকতো, তাহলে হয়তো ওই যে অপবিশ্বাসের মতো অপদস্থ করতো মানুষ, আমরা জনগণ অপদস্থ করতাম। আর আজকে সে বেঁচে নাই, মারা গেছে, সে এখন তার জন্য সবাই কান্না করতেছে। ইকরা ডিভোর্স দেয়নি, ইকরা কখনোই ডিভোর্স, হ্যাঁ রাগের মাথায় হাজব্যান্ডের সাথে এইসব সিচুয়েশনের ক্ষেত্রে ঝগড়া হলে অবশ্যই বলবে যে তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করবে, তাহলে আমাকে ডিভোর্স দাও। এইভাবে ইকরা হয়তো ডিভোর্সের কথা বলেছে। এর বাইরে কোনো মেয়ে কোনো কারণ ছাড়া তার ভালোবাসার মানুষকে ছাড়ার জন্য ডিভোর্স চাইবে না। যে মেয়ে, যে তার ভালোবাসার হাজব্যান্ডকে অন্য মেয়ের হতে দেখতে পারবে না বলে আত্মহত্যা করলো, সেই মেয়ে কখনো পরকীয়া লিপ্ত হবে এটা আমরা জনগণ বিশ্বাস করব? বন্ধু থাকতেই পারে। আরে ভাই, ওর জন্য কজন বলতেছে যে ওর পরকীয়া ছিল? আচ্ছা, তোর মতো হাজবেন্ড দেখে তুই বলতেছিস যে তোর পরকীয়া ছিল, যে সে ওয়াইফ মারা গেছে, তোর বাচ্চার মা, তুই বলতেছিস তোর ব্যাপারে তো সকল জনগণ, তোর কলিগ সবাই বলতেছে যে তুই পরকীয়া লিপ্ত, তুই যে কোনো মেয়েকে ফোন করিস হ্যান ত্যান। তুই কিভাবে একটা মৃত মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছিস? তোর যদি এতই প্রবলেম থাকতো, তুই যদি এতই জানতি যে তার সে পরকীয়া করে, তাহলে তোর কাছে সিসিটিভি ফুটেজ, সিসিটিভির অ্যাক্সেস নাই, এটা আমাদেরকে বিশ্বাস করতে বলিস? মানে এটা কখনোই পসিবল না যে স্বামী জানে তার সে ঢাকার বাইরে বা দেশের বাইরে গেলে তার ওয়াইফের বয়ফ্রেন্ড আছে বা ওয়াইফের ছেলে বন্ধুরা আইসা এখানে আড্ডা দিবে, সেই স্বামী অবশ্যই সেই বাসার সিসিটিভি অ্যাক্সেস নিজের কাছে রাখবে। তারপর 2 নম্বরে আলবি লিখেছে, 2010-এ পালিয়ে বিয়ে করে 2 পরিবারের কাছে ধরা খাওয়ার পর ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরেও ইকরার পরিবার ইকরাকে ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে করে, বাসর করে, আমাকে ডিভোর্স না দিয়ে তার পরিবারের সম্মতিতে। তবে ভুল বুঝতে পেরে যখন ইকরা আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেয়, আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে মেনে নিই। একজন স্বামী হয়ে এই সিচুয়েশন বয়ে বেড়ানো খুব একটা সুখের না অবশ্যই। মানে এখন কি বলবো, মানে একটা হাজবেন্ড তার ওয়াইফকে ভালোবাসার এটা একটা নমুনা। এটাই নমুনা যে সে তার ওয়াইফকে কত ভালোবাসতো, তাই না? এটাকে ভালোবাসা বলে। যে তার ওয়াইফ মারা গিয়েছে, তার ওয়াইফের দ্বিতীয় বিয়ের কথা সে এখানে এক্সপোজ করতেছে, সে এখানে ফাইট করতেছে তার মৃত ওয়াইফের সাথে। সে মৃত ওয়াইফের সাথে কম্পিটিশনে লাগছে যে তার ক্যারেক্টার থেকে তার বউর ক্যারেক্টার খারাপ, এটা প্রমাণ করানোর জন্য সে এখানে বোঝাতে চাচ্ছে। আরে ভাই, একটা বাবা মা যখন দেখে তার মেয়ে বিপথে গিয়েছে, তাদের অবাধ্য হয়ে কোনো ছেলেকে বিয়ে করেছে, একটা বেকার ছেলেকে বিয়ে করেছে, প্রতিটা বাবা মার তার সন্তানকে নিয়ে একটা আশা থাকে। যেহেতু ইকরার ফ্যামিলি স্টাবলিশ ফ্যামিলি ছিল, তাদের একটা অবশ্যই তাদের বাচ্চা, তাদের মেয়েকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিরকম বিয়ে দিবে, কি করবে না করবে, এবং অনেক অহরহ ঘটতেছে। কিন্তু ইকরা একটা বেকার ছেলেকে বিয়ে করে। হ্যাঁ, একটা ব্রোকেন ফ্যামিলি ছেলেকে যখন বিয়ে করে, তখন যখন তার বাবা মা এটা মেনে নিতে পারেনি, ডেফিনেটলি সেই বিয়েটাকে ভাঙার জন্য প্রত্যেকটা মেয়ের বাবা মা চেষ্টা করে। এবং সেই চেষ্টার ফলশ্রুতিতে এরকম অনেক ঘটেছে, এরকম আমরা অনেক দেখেছি যে সেই চেষ্টার থেকে, সেই ঘর থেকে মেয়েটাকে আনার জন্য বাবা মা অনেক চেষ্টা করে। তার বাবা কিন্তু এখানে ভিডিওতে বলেছে যে আলভির মায়ের কাছে সে তার মেয়েকে ভিক্ষা চেয়েছে, যে ভাবি আমার মেয়েটাকে ভিক্ষা দেন, আমার মেয়েটাকে আমি নিয়ে যাই, এরকম মানে ভিক্ষা চেয়েছে। তার মানে হচ্ছে কি, তারা বিয়েটা মেনে নেয়নি, তারা মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিবে। আর এইভাবে অনেক ঘটতেছে যে সেই প্রেমিকের কাছ থেকে ছুটায় না মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এবং বিয়ে দিচ্ছেও। অনেকের বিয়ে হচ্ছে, অনেকের বিয়ে হচ্ছে না, অনেকে বাবা মাকে কনভিন্স করতে পারতেছে, বা অনেকে আবার পালিয়ে যাচ্ছে। ঠিক এরকম অনেক ঘটতেছে যে বাবা মা স্বামীর কাছ থেকে মেয়েকে নিয়ে এসে ডিভোর্সও দেওয়ায় ফেলতেছে, আবার বাবা মা স্বামীর কাছ থেকে মেয়েকে নিয়ে আসছে, মেয়ে পালিয়ে গিয়ে আবার সেই স্বামীর কাছে চলে যাচ্ছে। ঠিক এরকম ঘটতেছে, কারো ডিভোর্স হচ্ছে, কেউ আবার স্বামীর কাছে চলে যাচ্ছে। ঠিক ঠিক ওই রকম ভাবে হতে পারে যে ইকরার বাবা মা, যদি দ্বিতীয় বিয়ে হয়ে থাকে, আমরা জানি না, এটা ইকরার বাবা মাই বলতে পারবে, যে ইকরার বাবা মা হয়তো তাদের আলভির কাছ থেকে মেয়েকে নিয়ে ইকরাকে বুঝে, যেহেতু অনেক ছোট ছিল, অল্প বয়স ছিল, অবশ্যই তাকে কনভিন্স করতে পেরেছিল এবং কনভিন্স করে হয়তো তাকে আরেকটা বিয়ে দিয়েছিল।
হুম। এবং ইকরার বাসর হয়েছে কি হয়নি সেটা আলবি কি করে জানে? তাহলে আলবির সাথে সে শেয়ার করেছে। এখন সত্যিটা একমাত্র ইকরা বলতে পারবে। আলবির কাছে হয়তো বলেছে, কারণ ইকরা যেহেতু আলবিকে ভালোবাসে, এখানে বাসর ইম্পসিবল। সেখানে হয়তো তার বিয়ে হয়েছে, সেখান থেকে হয়তো সে আলবির কাছে চলে আসছে। হ্যাঁ, আর এখন ইকরাকে খারাপ বানানোর জন্য আলবি এটাকে ক্লিয়ার করে একদম লাইনটা ক্লিয়ার করে দিল যে বাসর হয়েছে। মানে বুঝতে পারতেছেন যে তার বউ আরেকটা ছেলের সাথে থেকে আসছে, সেই বউকেও সে মেনে নিয়েছে, সে কত ভালো। ইকরার বাবা মাও বলতে পারবে না যে তার বাসর হয়েছিল কি হয়নি, এটা একমাত্র ইকরাই বলতে পারবে। এখন ইকরা তো মৃত, তাকে তো জিজ্ঞেস করতে পারবো না। এই মেয়েটাকেও বলি, মেয়েটা সবকিছু এক্সপোজ করে সব ক্লিয়ার করে, তুই মূর্তি মূর্তি তুই ক্লিয়ার করেই মূর্তি, তুই কেন তুই জানিস তো মরলে তোর কাছ থেকে কোনো জবান কেউ নিতে পারবে না, তোকে যতটাই না নিচে নামাবে। তুই তো সন্তানটার চিন্তা করতি, তুই কেন মরলি? তুই সন্তানের চিন্তা করলি না, এই লোকটার জন্য মারা গেলি, তুই বেঁচে থেকে এই লোকটারে দেখাই দিতি। তারপর জাহের আলভি লিখেছে, উপরে কোনো কিছুই এটা প্রমাণ করে না যে ইকরা আমাকে ভালোবাসতো না। বাহ, তার মানে সে এটাও বোঝাতে যাচ্ছে যে ইকরা তাকে ভালোবাসতো। ইকরা আমাকে ভয়ঙ্কর ভালোবাসতো, আমিও বাসতাম। ত্যাগ ওর যেমন ছিল আমারও ছিল। যুদ্ধ দুজনেরই করতে হয়েছে, ভুল ত্রুটি, ঝগড়া, কলহ আর সব সংসারে স্বামী স্ত্রীর মতো আমাদেরও ছিল। কিন্তু সময়ের কালক্রমে ভালোবাসাটা মায়ের রূপ নেয়। মায়া, অভ্যস্ততা ও সন্তানের সেতুবন্ধন সবকিছুকে ছাপিয়ে ভালোবাসার জায়গাটায় আসন গেড়ে বসেছিল। তার মানে এখানে সে বোঝাতে চাইছে তার বউর প্রতি ভালোবাসাটা মায়ায় পরিণত হয়েছে অনেকদিন সংসার করার পরে। হ্যাঁ, যুদ্ধ এটা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। তার কারণ আছে প্রেমের বিয়ে, দুইটা ফ্যামিলি মানে না। অনেক যুদ্ধের পরেই সব মানে ফ্যামিলির কাছে ব্যাপারটাকে গ্রহণযোগ্যতায় মানে নিতে হয়েছে। বিষয়টা স্বাভাবিক, এটা জটিল। কিন্তু তারপরে স্বামী স্ত্রীর মধ্যকার কথা, যেটা ত্যাগ সেও করেছে, ত্যাগ ইকরাও করেছে, ত্যাগ আলভিও করেছে। সেক্ষেত্রে বলতে হয় হ্যাঁ, সংসারে ত্যাগ দুজনেরই থাকে, হাজব্যান্ড ওয়াইফের দুজনের থাকে। কিন্তু এই ত্যাগ কোন ত্যাগের কথা আলভি বোঝাতে চেয়েছে একমাত্র আলভিই বলতে পারবে। কিন্তু আমার এখানে মনে হচ্ছে আলভি এখানে বোঝাতে চেয়েছে ও আলভি যেমন অনেক নারী আসক্ত ছিল, ঠিক তেমনি ইকরাও পুরুষ আসক্ত ছিল। যার কারণে আলভি এখানে দুজনের মধ্যকার ত্যাগের কথা বোঝাতে চেয়েছে যে সে যেমন মেয়েদেরকে নিয়ে ইটিস পিটিস করেছে, ইকরা তাকে যেমন এটা কনসিডার করেছে, মাফ করেছে, ঠিক তেমনি ও আলভিও ইকরাকে অনেক ব্যাপারে মাফ করেছে, সেও ছেলেদেরকে নিয়ে ইটিস পিটিস করেছে। এটাই বোঝাতে চাইছে এখানে। নয়তো একটা স্বামী তার স্ত্রী মারা যাওয়ার পর সে দেখতে আসে নাই, কবরে মাটি দিবে দূরের কথা, দেখতে আসে নাই, দেখার জন্য যে চেষ্টা, ফোনে বা ভিডিও কলে বা মানুষকে বলে যে আমাকে একটু সুযোগ দেন, আমি একটু যেন শেষ দেখাটা দেখতে পারি, সেই চেষ্টাটা যদি করতো তাহলে তো একজন বলতো যে আমাকে ফোন করে বলেছে যে তার ফ্যামিলি, ডেফিনেটলি তার বন্ধু বান্ধব, আলভির বন্ধু বান্ধব না, ডেফিনেটলি এটা ইকরা ফ্যামিলির তরফ থেকে আসতে হবে যে হ্যাঁ আমাকে বলেছে কিন্তু আমরা দেই নাই। কিন্তু এরকম কোনো কথা আসে নাই, সে কাউকে রিকোয়েস্ট করে নাই, কাউকে বলে নাই। তারপর সে আসতে ভয় পাচ্ছে তাকে মাফ করে ফেলবে। আরে ভাই, দেশের জনগণ এত যে তোমাকে মাফ করে ফেলবে? তোমার যে একটা বাচ্চা আছে, তোমাকে বাচ্চাটার জন্য আসতে দেওয়া হোক, এটার জন্য সবাই বলতেছে তুমি তোমার বাচ্চার সাথে অনেক বেশি কানেক্টেড। আমরা ভিডিওতে দেখি তোমার বাচ্চা তার মায়ের থেকে বেশি তোমাকে ভালোবাসে, সেই জিনিসটাও তোমার মাথায় নাই। তুমি সেই বাচ্চার মাকে আজকে টেনে হিস্ট্রে কোথায় নামাচ্ছ? তারপরও তুমি বলবে তোমাকে সে পাগলের মতো ভালোবাসে, এটা সত্যি, বাট তুমি তাকে পাগলের মতো ভালোবাসো, এটা 100% রং। আর এটাই বোঝা যায় ইকরা যে বেঁচে থাকতে কি পরিমাণ যন্ত্রণা সহ্য করেছে। আরও একটা বিষয়, আজকে তিথির স্টেটমেন্টে তিথি বলে যে সে অনেকবার সুইসাইড অ্যাটেম্প করেছে কিনা সেটা আমি বলবো না, তার ফ্যামিলি আছে, তার হাজব্যান্ড আছে, তারা বলবে। মানে ইকরা আরো সুইসাইড করেছে কিনা এটা তিথি বলবে না, ইকরার হাজব্যান্ড আছে, ইকরার ফ্যামিলি আছে, তারা বলবে। ঠিক তারপর ক্ষণই মানে যখন গতকাল রাতের স্টেটমেন্ট যখন তিথি স্টেটমেন্টটা দিল, তারপরেই আলবি সেটা জানালো তার বউ এই 15 বছরে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। তার মানে এটা ক্লিয়ার না, দুজনে মিলে সমঝোতা করে দুজনে এই স্টেটমেন্টটা দিয়েছে স্ট্যাটাসের মাধ্যমে, একজন ভিডিওতে। তার মানে হচ্ছে তিথি এবং আলবির মধ্যকার যোগাযোগ হচ্ছে, এবং সেই যোগাযোগ করেই সেই স্টেটমেন্টটা দুজনে একই রকম স্টেটমেন্ট দিচ্ছে। একজনে বলতেছে আত্মহত্যার কথা সে বলবে, আরেকজনে বলতেছে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আর তিথির প্রত্যেকটা কথা মিথ্যা। তিথি যে এখানে যতগুলো স্টেটমেন্ট দিয়েছে প্রত্যেকটা কথা মিথ্যা। তারপর অনেক প্রমাণ এই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তারপর আলবি বলেছে একজন উপরের মহলে চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণ ও আমার সকর্মসংস্থানের মানুষদের বেইমানি হয়তো আমাকে দমিয়ে দিবে, হয়তো বাঁচতে দিবে না। একজন মানুষও যদি বিবেচনার দুয়ার খুলে লেখাগুলো পড়ে থাকে, প্লিজ তথ্য প্রমাণ মিলিয়ে নিয়েন, মুছে যেতে দিয়েন না, আমার সন্তানের জন্য হলেও। কারণ আমার জায়গা আমার সন্তানের জীবনে কেউ পূরণ করতে পারবে না, এটা বাস্তব। আমাদের দুজনকে দরকার। আপনারা পারলে আমাকে মাফ করে দিয়েন। সন্তানের জন্য তোমার এত মায়া, বউ বা বাচ্চার মাটা মারা গেছে, তুই এখনো বা দেশের বাইরে পড়ে আসিস। তুই আয় বাংলাদেশে, তুই আয়সা তোর সন্তানকে জড়ায় ধর। তোর তো এখন সন্তানকে জড়ায় ধরা প্রচুর কান্না করার কথা, তুই দেশে আসতেছিস না, তোর সন্তানের কথা ভাবতেছিস, অথচ তুই সন্তানের মাকে আজকে যত নিচে পারিস টেনে নামানোর চেষ্টা করছিস। যে মানুষটা নাকি মারা গেছে তাকে নাকি তুই ভালোবাসতি, তুই এটা ক্লেম করিস, যে দাবি করছিস তুই তাকে ভালোবাসতি।
এটাকে বলে ভালোবাসা, তাই না? এটা আমরা জানি যে আলভির ছেলে আলভির প্রতি অনেক বেশি কানেক্টেড, এবং আলভি ছেলে রিজি আলভিকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমরা একটার ভিডিওগুলোতে দেখলে বুঝবো যে ডেফিনেটলি আলভিও তার ছেলেকে অনেক ভালোবাসে, এবং তাদের সুন্দর একটা পরিবেশ ছিল, সুন্দর একটা সংসার, কি সুন্দর একটা সাজানো সংসার। ভিডিওগুলো দেখলে এত মায়া লাগে। তখন আলবিকে দেখে মনেই হয় না আলবি এত ভিলেন, এবং তার ছেলেকে সে যে যথেষ্ট ভালোবাসে এটা তার ভিডিওগুলোতে প্রমাণ। কিন্তু একটা বাবা, এবং সে তো সারাক্ষণ তার সন্তানের কাছে থাকতে পারে না, স্বাভাবিক ক্রমে তার মাই তার সন্তানকে পেলেছে, লালন পালন করে থাকে। আর যেহেতু আলভি মিডিয়া পার্সন, সে ওর ম্যাক্সিমাম টাইমই সন্তানের কাছে থাকতে পারে না। তার উপরে সে পরকীয়ার রাজা। পরকীয়ার রাজা তো ডেফিনেটলি পরকীয়ার রানী আসক্ত যেহেতু হয়ে গেছে, যে মহিলা নাকি এর আগেও পরকীয়া করে আরেকজনের সংসার ভেঙে আসছে, এরকম মহিলার পাল্লায় পড়লে যে সহজে ছুটে বেরোতে পারবে না সেটা তো সবারই জানা। তো আলবি হয়তো বেরোতে পারছিল না। এর আগে যতগুলো ইনসিডেন্ট হয়েছে সেগুলো খুব ইজিলি ইকরা আলবিকে সরায় আনছে, কিন্তু এই মহারানীর কাছ থেকে তো সরাইতে পারতেছে না, এই তিথি নামের পরকীয়া রানীর কাছ থেকে তো সরাইতে পারতেছে না। যার কারণে কিন্তু আজকে এই সংসারটা ভেঙে গেল। সংসারটা শুধু ভেঙেই যায়নি, মানে সংসারটা, একটা সুন্দর সংসার শেষ হয়ে গেল, একটা জীবন শেষ হয়ে গেল, একটা বাচ্চা তার মাকে সারা জীবনের জন্য হারালো, একটা বাচ্চার সুন্দর মুহূর্ত, পারিবারিক সুন্দর মুহূর্তটা সারা জীবনের জন্য শেষ হয়ে গেল। এটার জন্য একমাত্র একমাত্র দায়ী আলবি এবং তিথি, এবং ডেফিনেটলি তিথি এখানে বেশি দায়ী। কারণ একটা মেয়ে ম্যারিড ছেলে পিছনে কেন আসবি? তোকে যদি আলবি আলবি বলেও থাকে তুই কেন আসবি? তোর এত চুলকানি কিসের রে ভাই? তুই মেয়ের ছেলের পিছনে পড়ে আছিস। তুই বললি যে তোর এটা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ দিয়েছিস যে প্রমাণ দিতে পারবে না। আরে তোর হাতে মেহেদিতে যে একটা ফ্রেন্ডের নাম কি কেউ মেহেদি দিয়ে হাতে লেখে? এরকম কোথাও আছে যে মেহেদি দিয়ে একটা মেয়ে তার ফ্রেন্ডের নাম হাতে লেখে, ছেলে বন্ধুর নাম? এরকম কোথাও আছে? এটাই তো তার একটা প্রমাণ যে তুই তার প্রতি আসক্ত। তারপর বিয়ে, প্রেগনেন্সি এগুলো হচ্ছে পরের কথা, এগুলো না হলেই খুশি হব, কিন্তু পরকীয়া ছিল, পরকীয়া রানী, তো এটার প্রমাণ অনেক আছে, অনেক। তো ভিউয়ার্স, আলভির এই স্ট্যাটাসে আপনাদের কি মনে হয়? আমার তো অন্তত যা মনে হয় আমি আপনাদেরকে বলেছি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।